হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু TCS Mantra। দেখো, আগের দিন আমরা 151-এর সেট আলোচনা করেছিলাম। আপ টু 100 থেকে 151টার মতো কোশ্চেন আমরা আগের দিন পলিটির সেটে তোমাদের আলোচনা করেছি। সেখানে আমরা ইম্পর্টেন্ট পলিটির আমাদের যে ক্লাসগুলো চলছে এখন, সেখানে আমরা পলিটির ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, যেটা তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, সেই এক্সামকে মাথায় রেখেই পলিটির ইম্পর্টেন্ট কোশ্চেন সেট করা হয়েছে। ওকে, যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে এসেছে, রিপিটেশন হয়েছে বা আসবার সম্ভাবনা খুব বেশি, এই ধরনের কোশ্চেনগুলি রাখা হয়েছে। এটা ওভারঅল তোমাদের পলিটির যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে, সমস্ত চ্যাপ্টার থেকে মিসলেনিয়াস টাইপ অফ কোশ্চেন রাখা রয়েছে। ওকে, আচ্ছা, আগের দিন আমরা আলোচনা করেছি প্রায় 151টা কোশ্চেন সেট। ঠিক আছে, টোটাল আমাদের এখন অবধি হয়েছে 151। আগের দিন ওই 50-51টার মতোই কোশ্চেন আমরা আগের সেটে আলোচনা করেছি। আজকেও আমরা প্রায় 50টার মতো কোশ্চেন এইখানে এই ক্লাসে আজকে আলোচনা করব। এবং যে কোশ্চেনগুলোতে তোমাদের দেখবে পাশে টিক মার্ক করে দিয়েছি, সেগুলো তো সঠিক উত্তর দেখতেই পাচ্ছ এতদিন ধরে আমরা যখন সেট করাচ্ছি। তার পাশাপাশি আমরা বিভিন্ন কোশ্চেনে যেখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, সেখানে সেই ইনফরমেশনটা একটু পুট করে দিচ্ছি, যাতে সেই ওরিয়েন্টেড কোশ্চেন আসলে তো তোমরা অ্যাটেন্ড করতেই পারবে। পাশাপাশি যদি সেই ওরিয়েন্টেড ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেনও আসে, সেগুলো কীরকম টাইপ অফ কোশ্চেন হতে পারে সেই সংক্রান্ত বিষয়গুলোকে নিয়েও আমরা আলোচনা করছি। আর অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আমরা যে অপশনটা সঠিক তার পাশে মেনশন করে দিচ্ছি। ওকে, দেখো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ফার্স্টের কোশ্চেনটা দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি। তাই তো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে অন হিজ ওন, সে নিজেই। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে এমার্জেন্সি একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে এমার্জেন্সি জরুরি অবস্থা সেই সংক্রান্ত বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের পরীক্ষাতে দিতেই পারে বা আসতেই পারে। ঠিক আছে, সেটা শুধু একটা পরীক্ষার জন্য নয়, যে কোনো টাইপ অফ পরীক্ষার জন্যই কিন্তু এমার্জেন্সি সেগমেন্ট থেকে কোশ্চেন আসে। তো সেটা কিন্তু আমাদের একটু ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। সো দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান ডিক্লেয়ার এমার্জেন্সি, ফার্স্ট অপশন অন হিজ ওন। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে রিটেন রিকোয়েস্ট by the cabinet headed by the prime minister. অপশন সিতে দেখো দেওয়া রয়েছে অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য গভর্নর। অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে অন দ্য রেকমেন্ডেশন অফ পার্লামেন্ট। তাহলে প্রেসিডেন্ট আমরা জানি এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, তাই সেই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কার ঘোষণায় এমার্জেন্সি ডিক্লেয়ার করে থাকে? এক্ষেত্রে কিন্তু দেখে নাও, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে রিটেন রিকোয়েস্ট বাই দ্য ক্যাবিনেট হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। এক্ষেত্রে কিন্তু ক্যাবিনেটের যিনি হেড, ক্যাবিনেট সচিবের যিনি হেড, প্রাইম মিনিস্টার, তার কাছে রিটেন রিকোয়েস্ট নিতে হয়, তবেই কিন্তু এমার্জেন্সি জারি করতে পারে, ঘোষণা করতে পারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা একটু এর পাশে মার্কিংটা কিন্তু করে নেব। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, দেখে নাও, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, তাই বি এর পাশে আমরা মার্কিংটা করে নিলাম। নেক্সট চলে আসবে দেখো, দেখো 153, দ্য প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি, দ্য প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি মাস্ট বি ডিক্লেয়ার্ড, মাস্ট বি প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট ফর ইটস অ্যাপ্রুভাল। তাই তো, প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি এটা পার্লামেন্টে পাস করতে গেলে যে অ্যাপ্রুভালের দরকার হয়, সেই অ্যাপ্রুভালটা কতদিনের? উইদিন 1 মান্থসের। ওকে, উইদিন 1 মান্থস অফ ইটস ইস্যু, অথবা অপশন বিতে দেখো রয়েছে হচ্ছে উইদিন 2 মান্থস, উইদিন 6 মান্থস। অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে উইদিন 1 ইয়ার। তাই তো, তাহলে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি যখন ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ইস্যু করা যায় অ্যাপ্রুভালে, সেটা কিন্তু উইদিন 1 মান্থ। ওকে, উইদিন 1 মান্থের মধ্যে কিন্তু সেটা করতে হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে উইদিন 1 মান্থ, যখন থেকে ডিক্লেয়ার করা হয় সেখান থেকে। সো 1 মান্থের পাশে আমরা একটু টিক মার্কটা করে নেব। দেখো, অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসবো, দেখো, the first proclamation of national emergency under Article 352 was made on the ground of external aggression in, অপশন দেওয়া রয়েছে দেখো, অপশন এতে দেওয়া রয়েছে 1963, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 1962, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 1965, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 1964। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ইন্ডিয়াতে প্রথম আন্ডার আর্টিকেল 352 এ প্রথম যে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা অন দ্য গ্রাউন্ড অফ এক্সটার্নাল অ্যাগ্রেশন কবে ঘোষণা করা হয়?
1963, 1962, 1965 নাকি 1964? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন বি 1962। তাই 1962-র পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। ওকে, এবং ব্র্যাকেটে লিখে নেব হচ্ছে ইন্দো চায়না ওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় ভারত এবং চায়নার মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু ইন্দো চাইনিজও লিখতে পারো বা ইন্দো চায়না ওয়ার। ঠিক আছে, সেই সময় কিন্তু 5 ইয়ার প্ল্যানিংও কিন্তু বন্ধ রাখা হয়েছিল ইন্দো চায়না ওয়ারের টাইমে। ওকে, বেশ, অপশন বি 1962 সঠিক উত্তর, ইন্দো চায়না ওয়ার। নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো, at the time of proclamation of emergency the terms of Lok Sabha দেখো can be extended by dash year at a time। এখানে fill in the blanks এর মতো তোমাদের কোশ্চেন দিতে পারে, ঠিক আছে, সেই হিসেবেও যদি কোশ্চেন দেয়। দেখো অপশন এ তে রয়েছে 1 ইয়ার, অপশন বি তে দেখো দেওয়া রয়েছে 2 ইয়ার, অপশন সি তে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 3 ইয়ার, এবং অপশন ডি তে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ক্যান নট বি এক্সটেন্ডেড, মানে হচ্ছে এক্সটেন্ড করা যায় না। তাহলে অ্যাট দ্য টাইম অফ কোশ্চেনটা খুব ভালো করে পড়বে যে এমার্জেন্সি ঘোষণা করবার সময় লোকসভার যে টাইম পিরিয়ডটা সেটা কত দিনের জন্য এক্সটেন্ড করা যেতে পারে, 1 বছর, 2 বছর, 3 বছর, নাকি সেটা এক্সটেন্ড করা হয় না। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর মাথায় রাখবে 1 ইয়ারের জন্য এক্সটেন্ড করা হয়। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন এ 1। নেক্সট চলে আসবো। দেখো আমরা দ্য ম্যাক্সিমাম পিরিয়ড, দেখো দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ এমার্জেন্সি আন্ডার আর্টিকেল বা অ্যাজ পার আর্টিকেল 356, ঠিক আছে, ক্যান বি কতদিনের জন্য সেটা হতে পারে। দেখো 6 মান্থস অপশন এ, অপশন বি দেখো দেওয়া রয়েছে হচ্ছে, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 12 মান্থস, অপশন সি 24 মান্থস এবং অপশন ডি হচ্ছে 36 মান্থস, তাই তো। তাহলে এক্ষেত্রে তোমার সঠিক উত্তর, দেখো এমনি এমার্জেন্সির যে পিরিয়ড সেটা কিন্তু হচ্ছে করা যায় হচ্ছে মানে 6 মান্থস অবধি। ওকে, ম্যাক্সিমাম ডিউরেশন প্রেসিডেন্টস রুল কন্টিনিউ করে হচ্ছে 6 মান্থস অবধি, কিন্তু এটা এক্সটেন্ড করা যেতে পারে। তাহলে ম্যাক্সিমাম পিরিয়ড কিন্তু সেটা হচ্ছে 3 বছর বা 36 মাস। তাহলে এখানে অপশন ডি কিন্তু হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, স্টেট এমার্জেন্সি ফার্স্ট টাইম ডিক্লেয়ার্ড, তাই তো, স্টেট এমার্জেন্সি ফার্স্ট টাইম ডিক্লেয়ার ইন দ্য স্টেট অফ, কোন স্টেটে প্রথম স্টেট এমার্জেন্সি জারি করা হয়, তাই তো, কোন স্টেটে ফার্স্ট টাইম, ইন্ডিয়ার কোন স্টেটে ফার্স্ট টাইম স্টেট এমার্জেন্সি জারি করা হয় বা জাতীয় জরুরি অবস্থা, রাজ্যের জরুরি অবস্থা জারি করা হয়। অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে মহারাষ্ট্র, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে পাঞ্জাব, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে নোটা, হুইচ মিনস নান অফ দ্য অ্যাবাভ। তাহলে ফার্স্ট স্টেট এমার্জেন্সি জারি করা হয়েছিল কিন্তু পাঞ্জাবে। ওকে, প্রথম কিন্তু জারি করা হয় হচ্ছে স্টেট এমার্জেন্সি ফার্স্ট টাইম ডিক্লেয়ার ইন দ্য স্টেট অফ, সঠিক উত্তর হবে কিন্তু পাঞ্জাব। এই পাঞ্জাবের পাশে আমরা এখানে একটু টিকমার্ক করে নেব। ওকে, এবং প্রেসিডেন্ট রুল ম্যাক্সিমাম টাইম যদি কোনো স্টেটে হয়ে থাকে তাহলে কিন্তু আনসার হবে হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, আমরা এর সঙ্গে লিখে রাখছি, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল has been imposed, কোন স্টেটে সব থেকে বেশি হয়েছে, has been imposed for maximum times in UP। ওকে, তাহলে প্রেসিডেন্সিয়াল রুল হ্যাজ বিন ইম্পোজড ফর ম্যাক্সিমাম টাইমস কোন স্টেটে সব থেকে বেশি হয়েছে, ইউপিতে, উত্তরপ্রদেশে। ওকে, নাম্বার 158-এ চলে এসো। হাউ মেনি টাইম দ্য স্টেট এমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সো ফার ইন ইন্ডিয়া। তাহলে আজ পর্যন্ত, ঠিক আছে, আজ পর্যন্ত কতবার স্টেট এমার্জেন্সি জারি করা হয়েছে। নাম্বার এতে দেখো অপশানে দেওয়া রয়েছে 4 টাইমস, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 3 টাইমস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 2 টাইমস, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 1 টাইম। তাহলে কতবার আজ অবধি স্টেট এমার্জেন্সি কতবার ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে স্টেট এমার্জেন্সি আজ অবধি ডিক্লেয়ার করা হয়েছে হচ্ছে 3 টাইমস। ওকে, 3 বার ডিক্লেয়ার করা হয়েছে।
একটা হয়েছে 1962-তে যখন ইন্দো চায়না ওয়ারের সময়, একটা হয়েছে 1971-এ ইন্দো পাকিস্তান ওয়ারের সময়, ওকে, আরেকটা হয়েছে 1975-এ, ঠিক আছে। এবং কন্ট্রোভার্সিয়াল যেটা এমার্জেন্সি, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সেই সময়ে ডিস্টারবেন্সে, সেই সময় কিন্তু 1975-এ জারি করা হয়েছিল। সো আমরা একটু ইয়ারগুলো লিখে নিই। 1962 প্রথম হয়, তারপর হয়েছিল 1971, তারপর হয়েছিল 1975। ওকে, তাহলে স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় 3বার আজ অব্দি, 62, 71 এবং 75-এ। নেক্সট 159-এ চলে আসবে। দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, তাই তো, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল হ্যাজ বিন টেকেন ফ্রম, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এতে দেখো দেওয়া রয়েছে দ্য কনস্টিটিউশন অফ জাপান, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে দ্য কনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া, ওকে, তারপর অপশন সিতে দেখো দেওয়া রয়েছে দ্য কনস্টিটিউশন অফ চায়না, ডিতে দেখো দেওয়া রয়েছে দ্য কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। তাহলে প্রিয়াম্বেলের যে ল্যাঙ্গুয়েজটা, তাই তো, আমরা প্রিয়াম্বেল কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা পড়েছি, বাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল সেটা কোন দেশ থেকে বড় করা হয়েছে বা কোন দেশ থেকে আমরা নিয়েছি ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেলের কনসেপ্টটা। ওকে, এই ধরনের টাইপ অফ কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে দিয়ে থাকে। ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, ইন্ডিয়া হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া। ওকে, নেক্সট চলে আসবে দেখো 160 ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা এটা আলোচনা করতে করতে এটাও বলে দেবো যে এই কথাটা কে বলেছিলেন। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল? তাহলে কনস্টিটিউশনের কোন বিষয়টাকে হার্ট অ্যান্ড সোল, কোন আর্টিকেলকে বলা হয়েছে? ওকে, অপশন এতে দেখো আনসারে দেওয়া রয়েছে আর্টিকেল 30, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে আর্টিকেল 32, এবং অপশন দেখো সিতে দেওয়া রয়েছে আর্টিকেল 28, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে নোটা। অলওয়েজ মাথায় রাখবে যে হার্ট অ্যান্ড সোল বলা হয়েছে কোন আর্টিকেলকে, না আর্টিকেল 32। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবং কে বলেছেন এই কথাটা যে হার্ট অ্যান্ড সোল? সেড বাই, আমি আর সেড বাইটা লিখলাম না, ডিরেক্ট লিখে দিচ্ছি। দেখো BR, দেখে নাও, আম্বেদকর। ওকে, ইট ইজ সেড বাই হার্ট অ্যান্ড সোল BR আম্বেদকর। তোমাদের যদি পরীক্ষায় আর্টিকেল না দেয়, যদি এটা বলে থাকে যে হু সেড দ্য কনস্টিটিউশন অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল, হু সেড দ্য আর্টিকেল 32 অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তখন কিন্তু এরকম দিয়ে দেবে, চারটে অপশন তোমাদের দিয়ে দেবে, সঠিক উত্তরটা তোমাদের বেছে নিতে হবে। সঠিক উত্তরে কিন্তু কারেক্ট অপশনে BR আম্বেদকরই হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 161 আমরা চলে আসবো। দেখো 160 আমরা করলাম, 161-এ চলে আসবো। দেখো, হুইচ ইজ নোন অ্যাজ দ্য মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? তাই তো, কনস্টিটিউশনের কোন জায়গাটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ওকে, তাহলে কোন অ্যামেন্ডমেন্টকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আরও স্পেসিফিক্যালি বলতে গেলে? ওকে, এক্ষেত্রে কিন্তু দেখো 40, অপশন এতে, আগে অপশনগুলো বলে দিই তারপর আমরা সঠিক উত্তরটায় চলে আসছি। আনসারে দেখো অপশন এতে দেওয়া রয়েছে 32nd অ্যামেন্ডমেন্ট 1978, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 61st অ্যামেন্ডমেন্ট 1991, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে নোটা বা নান অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে কিন্তু সবসময় সঠিক উত্তর হবে, মাথায় রাখবে 42nd অ্যামেন্ডমেন্ট 1976 ইজ দ্য রাইট আনসার। আমরা এর পাশে কিন্তু টিক মার্ক করে দেবো, অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ দ্য মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 42nd অ্যামেন্ডমেন্ট 1976-কে বলা হয়। এটা বলা হয় কারণ এক্সটেন্সিভ চেঞ্জেস, ওকে, সেই কারণেই কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টকে বলা হয়ে থাকে মিনি কনস্টিটিউশন। ওকে, নেক্সট চলে আসবো দেখো আমরা দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার ইনকর্পোরেটেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন হুইচ ইয়ার? তাই তো, ইন হুইচ ইয়ার, কবে সেটা ফান্ডামেন্টাল ডিউটিস ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন ইয়ারে ইনকর্পোরেটেড করা হয়? অপশন এতে দেখো দেওয়া রয়েছে 1970, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 1972, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1975, এবং অপশন সিতে দেখো দেওয়া রয়েছে অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে 1976। তাহলে 1970, 1972, 1975 নাকি 1976? ওকে, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে
এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে 1976, অপশন ডি। আমরা ডি এর পাশে টিক মার্ক করে নেব, সোয়ারান সিং কমিটি রেকমেন্ড করেছিল। ওকে, নেক্সট 51A আর্টিকেল। According to Indian Constitution, the vacancy in the office of the President of India shall be filled, তাই তো? তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার যদি কোনো পদ খালি থাকে তাহলে সেটাকে ফিল আপ করে নিতে হবে হচ্ছে, অপশন এতে দেওয়া রয়েছে 1 মান্থস, ওকে, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 3 মান্থস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 6 মান্থস এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 1 ইয়ার। তাহলে কোন টাইমের মধ্যে যদি সেই পদটা যদি ভ্যাকেন্ট থাকে তাহলে কত দিনের মধ্যে সেটা ফিল আপ করে নিতে হবে? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে 1 মান্থসও নয়, 3 মান্থসও নয়, সঠিক উত্তর হবে হচ্ছে কিন্তু 6 মান্থস। তাহলে উইদিন 6 মান্থসের মধ্যে কিন্তু ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্টের যে পদ সেটাকে কিন্তু সেই ভ্যাকেন্টটাকে কিন্তু ফিল আপ করে নিতে হবে। এটা তখনই ভ্যাকেন্ট হয় যখন হচ্ছে প্রেসিডেন্টের টার্ম এন্ড হয়ে যায়, অথবা প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা হয়, বা প্রেসিডেন্ট তার কর্মরত অবস্থায় যদি অফিসে মারা যান, বা হচ্ছে ইলেকশন, প্রেসিডেন্টের যে ইলেকশনটা হয়ে থাকে যে সেটা যদি কোনোভাবে সুপ্রিম কোর্ট ইনভ্যালিড করে দেয় বা ইনভ্যালিড বলে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। নেক্সট চলে আসবো আমরা 164 পরবর্তী কোশ্চেন দেখো। দ্য 6th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল্ড এরিয়া অ্যান্ড শিডিউল্ড ট্রাইব ইন 4 স্টেটস অফ, এখানে তোমাদেরকে দেখো 4টে স্টেটস 6 শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন 4টে স্টেটকে 6 শিডিউলে সেখানে কনস্টিটিউশনে সেই শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবসের আন্ডারে 4টে স্টেট যেগুলো রয়েছে। অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা অ্যান্ড নাগাল্যান্ড। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ অ্যান্ড নাগাল্যান্ড। অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ড। তাহলে 6 শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে তাহলে কোন স্টেটকে ইনক্লুড করা হয়েছে? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম যেখানে ইনক্লুড করা রয়েছে এই 4টে স্টেট কিন্তু হচ্ছে 6 শিডিউলের আন্ডারে রয়েছে, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবস, এই 4টে স্টেটে 6 শিডিউলের আন্ডারে এই 4টে স্টেট কিন্তু পড়ছে। ওকে, আমরা একটু মার্কিংটা করে নেব। তাহলে সঠিক উত্তর হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। নেক্সট পরের কোশ্চেনে আমরা চলে আসবো, দেখো 165 এর কোশ্চেনটা দেখো। দ্য পাওয়ার টু ডিক্লেয়ার অ্যান এরিয়া অ্যাজ শিডিউলড এরিয়া লাইজ উইথ দ্য, অপশন এতে দেখো দেওয়া রয়েছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, অপশন বিতে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ আ স্টেট, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে পার্লামেন্ট এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে মিনিস্টার। তাহলে কার সেই পাওয়ারটা আছে যেখানে কোনো একটা এরিয়াকে শিডিউলড এরিয়ার হিসেবে পড়ছে? তাহলে এইটা কিন্তু ডিসাইড করতে পারে হচ্ছে, এটা যিনি করে থাকেন তিনি হচ্ছেন কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই তো? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি কিন্তু এখানে ডিক্লেয়ার করে থাকেন যে কোনো জায়গা কোনটা শিডিউল এরিয়ার আন্ডারে পড়বে। ওকে, তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট দেখো পরের কোশ্চেন দেখো, ইন হুইচ ইয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রাটিফাইড ইন্ডিয়াস মেম্বারশিপ টু দ্য কমনওয়েলথ? তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে, ওকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রাটিফাইড ইন্ডিয়াস মেম্বারশিপ, কমনওয়েলথে ইন্ডিয়ার মেম্বারশিপ পেয়েছিল? আনসার দেখো, অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 1948, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 1949, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 1950 এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 1951। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে 1949। ওকে, 1948ও নয়, 1950ও নয়, 1951 নয়, সঠিক উত্তর হবে হচ্ছে কিন্তু মে 1949। আমরা 1949-এর পাশে টিক মার্ক করে নেব এবং পাশে ব্র্যাকেটে লিখে নেব হচ্ছে মে। ওকে, 1949-এর মেতে কমনওয়েলথের মেম্বারশিপ ইন্ডিয়া পায়। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট held that Parliament is empowered to take away any of the fundamental rights? তাহলে কোন কেসে সুপ্রিম কোর্ট এটা বলে দ্যাট পার্লামেন্ট এম্পাওয়ার করতে পারে যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে নিয়ে নিতে? তাহলে সেক্ষেত্রে অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে কোন কেসের মাধ্যমে সেটা বলা হয়। ওকে, সেই কেসগুলো দেখো দেওয়া রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। অপশন এতে দেখো দেওয়া রয়েছে গোলকনাথ কেস, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে মিনার্ভা মিল কেস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে কেশবানন্দ ভারতী কেস এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে শঙ্করী প্রসাদ কেস।
এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে তোমাদের কেশবানন্দ ভারতী কেস। তাই কেশবানন্দ ভারতী কেসের পাশে আমরা টিক মার্ক করে নেব। এরপর আমরা ইয়ারটা মেনশন করে নেব। এটা হয়েছিল হচ্ছে 1973। ওকে, দেখে নাও 1973 কেশবানন্দ ভারতী কেস। সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য পার্লামেন্ট ইজ empowered টু টেক অ্যাওয়ে এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। এবং তোমরা জানোই প্রত্যেকে যে এমার্জেন্সি টাইমে কিছু ফান্ডামেন্টাল রাইটসে রেস্ট্রিকশন জারি করা হয়, সব ফান্ডামেন্টাল রাইটস মানুষ তখন ব্যবহার করতে পারে না। নেক্সট দেখো, হু ক্যান অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট টু ডিসলভ দ্য লোকসভা অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য হাউস ডাজ নট রিপ্রেজেন্ট দ্য ভিউজ অফ দ্য ইলেক্টোরেট ফেথফুলি। তাহলে কে প্রেসিডেন্টকে লোকসভা ডিসলভ করবার জন্য অ্যাডভাইস দিতে পারে? ওকে, অপশন দেখো, এতে দেওয়া রয়েছে হচ্ছে, দেখো প্রেসিডেন্ট, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে দ্য প্রাইম মিনিস্টার, অপশন দেখো সিতে দেওয়া রয়েছে কাউন্সিল অফ মিনিস্টার এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে রাজ্যসভা। তাহলে কে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারে না? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, প্রাইম মিনিস্টার। ওকে, উনি কিন্তু প্রেসিডেন্টকে ডিসলভ করবার জন্য পরামর্শ দিয়ে থাকেন। আমরা প্রাইম মিনিস্টারের পাশে টিক মার্ক করে নেব। তাহলে 168 আনসার হবে হচ্ছে বি। নেক্সট চলে আসবে দেখো, The 86th Amendment Act of 2002 changed the subject matter of which of the following articles of directive principle? তাই তো, তাহলে 86th Amendment Act 2002-এ কোন সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ করা হয় ডিরেক্টিভ প্রিন্সিপালে বা ডিপিএসপির মধ্যে? অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 45, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 47, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে আর্টিকেল 50 এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 51। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন চলে আসবে হচ্ছে এ, আর্টিকেল 45, এটাকে কিন্তু রিপ্লেস করা হয়। তাহলে অপশন এ, আর্টিকেল 45 এর পাশে আমরা টিক মার্ক করে নেব। নেক্সট 170 চলে আসবে, হোয়েন ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনঅগারেটেড? তাহলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কবে ইনঅগারেটেড হয়েছিল? তাই তো, ইনঅগারেশন ইয়ার। অপশন এতে দেখো দেওয়া রয়েছে 1935, তাই তো, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে 1949, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 1950 এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 1952। তাহলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেটা কিন্তু ইনঅগারেটেড হয়েছিল হচ্ছে জানুয়ারি 28, 1950। তাহলে অপশন সি 1950 ইজ দ্য রাইট আনসার। আমরা 1950-এর পাশে টিক মার্ক করে নেব এবং তার সঙ্গে ব্র্যাকেটে এটাও লিখে নেব হচ্ছে 28, দেখে নাও, জানুয়ারি, কারণ 28 জানুয়ারিতে ইনঅগারেট হয়েছিল। ওকে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট পরের কোশ্চেন চলে আসবো, দেখো 171, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। তোমাদের হচ্ছে স্টেটমেন্ট, এখানে এই ব্যাপারগুলোতে না জানলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো, একটু ডেসক্রিপটিভ ওয়েতে না জানলে কিন্তু এই ধরনের কোশ্চেনের আনসারগুলো করা যাবে না। 171-এ দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট আর অ্যালাউড টু ওয়ার্ক আফটার রিটায়ারমেন্ট? ওকে, তাহলে কোন ফলোয়িং ইনস্টিটিউশনে দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট কোনো জাজেসদেরকেই আফটার রিটায়ারমেন্টের পর, সুপ্রিম কোর্টের কোনো জাজেসদেরকেই আফটার রিটায়ারমেন্টের পর কিন্তু প্র্যাকটিসের প্র্যাকটিসের পারমিশন, তারা এমনি সেই হিসেবে আইনজীবী হিসেবে কোথাও কাজ করতে পারে না, প্র্যাকটিস করতে পারেন না, কিন্তু হ্যাঁ তারা সেক্ষেত্রে সেটা নিয়ে কোনো সরকারি ক্ষেত্রে বা কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু সুযোগ থাকে না। কিন্তু কোন ইনস্টিটিউশনে বলা রয়েছে দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যালাউড টু ওয়ার্ক আফটার রিটায়ারমেন্ট? তাই তো, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে আর অ্যালাউড টু ওয়ার্ক আফটার রিটায়ারমেন্ট, প্র্যাকটিস করতে পারে না। ঠিক আছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে যদি রিটায়ার্ড জাজরা চান তারা কিন্তু আবার চাইলেই কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কাজ করতে পারেন, এগেন যদি সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যালাউ করে, রিকোয়েস্টেড বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং অবশ্যই তার জন্য প্রায়র পারমিশন দরকার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু তারা আবার সুপ্রিম কোর্টে জাজ হিসেবে কিন্তু তারা কাজ করতে পারে। তাহলে আর এমনিতে কিন্তু রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্টে এটা প্রহিবিটেড আছে, তারা কোনো রকম কোনো ল প্র্যাকটিস করতে পারে না। ওকে, ইন এনি কোর্ট। ওকে,
রিটায়ার্ড জাজেসদের সেই পারমিশন নেই, এবং তারা, কারণ এটা করা হয়েছে ইন্ডিপেন্ডেন্সি, ইম্পার্শিয়ালিটি এবং একটা ট্রান্সপারেন্সি জুডিশিয়ারিতে মেনটেন করবার জন্যই কিন্তু আমাদের সংবিধানে এটা কিন্তু মেনশন করা রয়েছে। তাহলে রিটায়ার্ড জাজ প্র্যাকটিস করতে পারে হচ্ছে, সেক্ষেত্রে প্র্যাকটিসের তো কোনো রকম জায়গা নেই, সেটা কিন্তু প্রহিবিটেড করা রয়েছে, কিন্তু রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট যদি চান তারা কিন্তু তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিপ ইট মাইন্ড যে তারা কিন্তু সেটা করতে পারে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার প্রায়র পারমিশনে, এবং অবশ্যই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার রিকোয়েস্টে তারা কিন্তু কাজ করতে পারে হচ্ছে অ্যালাউড টু ওয়ার্ক আফটার রিটায়ারমেন্ট অনলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কোনো হাইকোর্টে নয়, কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট একসাথে নয়। ওকে, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্ট অনলি, সঠিক উত্তর হবে কিন্তু সুপ্রিম কোর্ট অনলি। এবং অবশ্যই যদি তোমাদের এখানে মেনশন করা থাকে আরও বেশি আনসারটা জাস্টিফাইড হবে যে উইথ দ্য প্রায়র পারমিশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড রিকোয়েস্টেড বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আমরা একটু এখানে লিখে দিচ্ছি, রিকোয়েস্টেড by the Chief Justice of India and with the prior recommendation of President. Okay, with the prior recommendation of the president. Okay, next চলে আসবে দেখো আমাদের 172, which amendment gave constitutional status to the National Commission for Backward Classes? তাহলে কোন অ্যামেন্ডমেন্ট আমাদের কনস্টিটিউশনে ন্যাশনাল কমিশন ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে, ন্যাশনাল কমিশন গঠন করা হয়েছে ফর ব্যাকওয়ার্ড ক্লাস বা পিছিয়ে পড়া জনজাতির জন্য? অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 100 অ্যামেন্ডমেন্ট, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 101 বা 101 অ্যামেন্ডমেন্ট, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে 102nd অ্যামেন্ডমেন্ট, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 103rd অ্যামেন্ডমেন্ট। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, সেটা হচ্ছে 102nd অ্যামেন্ডমেন্ট। আমরা 102nd অ্যামেন্ডমেন্টের পাশে টিক মার্ক করে দেব। ওকে, এবং এটা করা হয়েছিল হচ্ছে 2018-এ। ওকে, 102nd অ্যামেন্ডমেন্ট, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। নেক্সট আমরা চলে আসবো দেখো 173 কোশ্চেন, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট empowered the president to specify the socially and educationally backward classes in relation to a state or union territory? অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 101st অ্যামেন্ডমেন্ট, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 102nd অ্যামেন্ডমেন্ট, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 103rd অ্যামেন্ডমেন্ট, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 103rd অ্যামেন্ডমেন্ট। তাই তো এক্ষেত্রে কিন্তু আমরা জানি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা হচ্ছে অ্যাক্ট হিসেবে পাসড হয়েছিল 1993-এ, এবং এটা কিন্তু এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হচ্ছে তোমার পরবর্তীকালে যেটা আর্টিকেল 342 কনস্টিটিউশনে পড়ছে, প্রেসিডেন্ট সেই পাওয়ারটা আছে প্রেসিডেন্টের, যেখানে সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ইচ স্টেট বা ইউনিয়ন টেরিটরি, এটা কিন্তু 102nd অ্যামেন্ডমেন্টে বলা রয়েছে। ওকে, তাই 102nd অ্যামেন্ডমেন্টের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম, অপশন বি কিন্তু এক্ষেত্রে হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসবে দেখো 174, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ অ্যাপেলেট জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট? তাহলে কনস্টিটিউশনের কোন বিষয়টা দেখো অ্যাপেলেট জুরিসডিকশনের কথা বলে থাকে? তাহলে দেখে নাও, অপশন এতে দেওয়া রয়েছে আর্টিকেল 130, ওকে, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 131,
অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 133 এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 134। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি আর্টিকেল 133। তাহলে 133 এর পাশে আমরা একটু টিক মার্ক করে নেব। তাহলে অ্যাপিলেট জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ আন্ডার আর্টিকেল 133, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, হোয়াট আর দ্য প্রিভিলেজ এনজয়েড বাই দ্য অফিস অফ দ্য গভর্নর। দেখো অপশন এতে হি ইজ ইমিউন ফ্রম এনি ক্রিমিনাল প্রসিডিংস। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে হি ক্যান নট বি অ্যারেস্টেড অর ইমপ্রিজন। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে বোথ অফ দেম এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে নান অফ দেম। তাহলে হোয়াট আর দ্য প্রিভিলেজেস এনজয়েড বাই দ্য গভর্নর, তাই তো, এনজয়েড বাই দ্য অফিস অফ দ্য গভর্নর। তাহলে গভর্নর কোন বিষয়টা হচ্ছে এনজয় করে থাকেন। দেখো সে সমস্ত রকম ক্রিমিনাল প্রসিডিংস থেকে ইমিউন থাকে, অথবা অ্যারেস্টেড তাকে করা যায় না, বা তাকে ইমপ্রিজন করা যায় না, অথবা দুটোই করা যায়, অথবা নান অফ দেম, তাই তো। দেখো একটা জিনিস হচ্ছে গভর্নর হচ্ছে সমস্ত রকম ইমিউন থাকে লিগাল লাইবিলিটি বা অফিসিয়াল অ্যাক্টস থেকে, এবং ক্রিমিনাল যা কিছু প্রসিডিংস রয়েছে প্রোটেক্ট করা হয় ইন টার্মস অফ অফিস। মানে দেখো হি ইজ ইমিউন ফ্রম এনি ক্রিমিনাল প্রসিডিংস অ্যান্ড হি ক্যান নট বি অ্যারেস্টেড অর ইমপ্রিজন, তাকে অ্যারেস্ট বা ইমপ্রিজন করা যায় না, ওকে, অফিস অফ গভর্নরকে। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ওকে। সমস্ত মানে গভর্নর এনজয় করেন পার্সোনাল ইমিউনিটি সমস্ত ধরনের লিগাল লাইবিলিটিস থেকে, মানে হচ্ছে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস বা কোনো কিছুটাই করা যায় না, হি ক্যান নট বি অ্যারেস্টেড এবং ইমপ্রিজন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বোথ অফ দেম, ওকে। নেক্সট চলে আসবে আমাদের পরের কোশ্চেন। দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটস দ্যাট দ্য কাউন্সিল অফ মিনিস্টার shall be collectively responsible to the legislative assembly of the state, তাই তো, legislative assembly of the states এর কাছে তারা কালেকটিভলি সম্মিলিতভাবে দায়ী থাকে। তাহলে কোন আর্টিকেলে সেই কথাটা বলা রয়েছে। দেখো অপশন এতে দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 156, আর্টিকেল দেখো বিতে দেওয়া রয়েছে আর্টিকেল 158, সিতে দেওয়া রয়েছে আর্টিকেল 160, ওকে, এবং ডিতে দেওয়া রয়েছে আর্টিকেল 164। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি আর্টিকেল 164, কারণ আর্টিকেল 164-এ এই কথা বলা রয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা 164-এর পাশে কিন্তু টিক মার্কটা করে নেব, ওকে। নেক্সট চলে আসবে অপশন ডি হচ্ছে তাহলে সঠিক উত্তর। দেখো, হু অ্যাডভাইজেস দ্য গভর্নর উইথ রিগার্ড টু দ্য সামনিং অ্যান্ড প্রোরগিং অফ সেশন অফ দ্য স্টেট লেজিসলেচার, সেটা কে বলে থাকেন। অপশন এতে দেখো দেওয়া রয়েছে গভর্নরকে কে অ্যাডভাইস দিয়ে থাকেন। অপশন এতে দেখো দেওয়া রয়েছে গভর্নর নিজেই, যেটা কিন্তু কখনই সঠিক উত্তর হবে না, তাই তো। অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে চিফ মিনিস্টার। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে চেয়ারম্যান অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে যিনি করে অ্যাডভাইস দিয়ে থাকেন গভর্নরকে, তিনি হচ্ছেন কিন্তু চিফ মিনিস্টার, ওকে। সো অপশন বি চিফ মিনিস্টার ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। পরের কোশ্চেন আমরা চলে আসবো। দেখো, which of the following statement is true about statements are true for the UTS by Union Territories? Their relationship with center is federal, central hobe is federal. Number B, they have autonomy. Number C, দেখো their executive head is the governor, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে none of the above, তাই তো। দেখো এক্ষেত্রে কোনটা হবে আমাদের সঠিক উত্তর, তাই তো। তাহলে তাদের সেন্ট্রালের সাথে যে রিলেশনশিপ সেটা হচ্ছে ফেডারাল, হচ্ছে অটোনমি বা স্বায়ত্তশাসন সেই ব্যবস্থা রয়েছে। নাম্বার সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে এক্সিকিউটিভ হেড হচ্ছে গভর্নর, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো ইউটির যে এক্সিকিউটিভ হেড যিনি হয়ে থাকেন ইউটির ক্ষেত্রে, প্রত্যেকটা ইউটিতে আমরা জানি সেটা পরিচালনা স্টেটের ক্ষেত্রে সেটা যখন সিএম হয়ে থাকে, ইউনিয়ন টেরিটরি ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে থাকে হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর, ওকে। তাদের এক্সিকিউটিভ হেড যিনি হয়ে থাকেন সেটা হচ্ছে
প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট হয়ে থাকেন কিন্তু হচ্ছে ইউনিয়ন টেরিটরিগুলোর এক্সিকিউটিভ হেড। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে, কারণ ইউনিয়ন টেরিটরির সেন্ট্রালের সাথে যে রিলেশনশিপ সেটাও কিন্তু হচ্ছে ফেডারাল সেই অর্থে বলা যায় না, কারণ বাকি স্টেটের সঙ্গে সেন্ট্রালের যে রিলেশন সেটা অনেকটাই ফেডারাল, কারণ সেখানে স্টেট এবং সেন্ট্রালের মধ্যে যে যৌথভাবে যে বিষয়গুলো ডিসিশনের ক্ষেত্রে সেগুলো কিন্তু নেওয়া হয়ে থাকে, কিন্তু ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই ইউনিটারি, সেটা কিন্তু ফেডারাল নয়। এবং সেক্ষেত্রে হচ্ছে এবং অটোনমাস তো একেবারেই নয়। ওকে, এবং লেফটেন্যান্ট গভর্নর আমরা বললাম যে সেই সমস্ত কিছুটা পরিচালনা করে থাকে, যেমন মুখ্যমন্ত্রী সেম অ্যাজ স্টেটের ক্ষেত্রে সেখানে হয়ে থাকে হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর বা হয়ে থাকেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, কোনোটাই কিন্তু সঠিক উত্তর নয়, নোটাও কিন্তু কখনো কখনো মানে কোশ্চেনে থাকতে পারে। নেক্সট দেখো, দ্য ট্রান্সজেন্ডার, এই ধরনের কোশ্চেন টাইপ এই কারণেই রাখা হয়েছে কারণ এখন কিন্তু এই ধরনের কোশ্চেন আসবার চান্স কিন্তু খুব বেশি। রিসেন্ট যেগুলো অ্যাক্ট পাস হয়েছে আমাদের, ঠিক আছে, সেই অ্যাক্টগুলো সম্পর্কে কিন্তু আমাদের বিলগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। দেখো, দ্য ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার, কোন ইয়ারে পাস হয়েছিল? দেখো 2017, 2018, 2019 অথবা 2020। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো 2019-এ কিন্তু ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট পার্লামেন্টে পাস হয়, তাদের রাইটকে বা তাদের অধিকারকে প্রোটেক্ট করবার জন্য 2019-এ সেই অ্যাক্ট কিন্তু পাস হয়েছিল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইকোনমিক্সেরও বিষয় কিন্তু এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেহেতু ইন্ট্রোডিউস করা হয়েছে তাই এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হচ্ছে এমনিও দিতে পারে, ঠিক আছে। দেখো জিএসটি, তাই তো, খুব কমন একটা শব্দ, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রি, তাহলে কোন দেশে জিএসটি, আমরা এই যে এত বলে থাকি গুডস এবং সার্ভিস ট্যাক্স, জিএসটির কথা আমরা জানি, সমস্ত জিনিসেই জিএসটি লাগানো হয়, তাহলে জিএসটি মানে অবশ্যই পার্টিকুলার সমস্ত কিছুর উপরেই কিন্তু গুডস এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বা ভ্যাটের সেই ব্যাপারটা এখন উঠে গিয়ে এখন সেটা এসছে গুডস এবং সার্ভিস ট্যাক্স বা জিএসটি। এবং এই জিএসটি কোন দেশে প্রথম ইন্ট্রোডিউসড করা হয়? অপশন এতে দেখো দেওয়া রয়েছে ফ্রান্স, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে কানাডা, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে ইউএসএ এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ইন্দোনেশিয়া। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ ফ্রান্স। ফ্রান্সে প্রথম কিন্তু জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল। ওকে, জিএসটি ফার্স্ট ইমপ্লিমেন্ট করা হয়েছিল ফ্রান্সে এবং ওই 1954 ওই টাইমে। ওকে, নেক্সট চলে আসবো দেখো আমরা 181। দেখো হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, সেখানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলা রয়েছে। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য অফিস অফ দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এম্পাওয়ার্ড, দেখো কোন আর্টিকেলে সেটা বলা রয়েছে? অপশন এতে দেখো দেওয়া রয়েছে আর্টিকেল 75, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে আর্টিকেল 76, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে আর্টিকেল 77, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 78। তাহলে আর্টিকেল 76 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটা কিন্তু ডিল করে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, যিনি ভারতের হচ্ছে সর্বোচ্চ আইন বিশেষজ্ঞ, তাই তো। ইউনিয়নের ক্ষেত্রে সেটা অ্যাটর্নি জেনারেল এবং বিভিন্ন স্টেটের সর্বোচ্চ যিনি আইন বিশারদ বা আইন বিশেষজ্ঞ বা যিনি আইনি সবথেকে বিশেষজ্ঞ থেকেও বলা ভালো হচ্ছে যিনি ইউনিয়ন গভর্নমেন্টকে তার আইনি বিষয়ে সমস্ত কিছুটা পরামর্শ দিয়ে থাকেন তিনি হলেন ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল এবং স্টেটের ক্ষেত্রে যিনি সেটা করে থাকেন তিনি হলেন অ্যাডভোকেট জেনারেল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, আর্টিকেল 76। দেখো হুইচ আর্টিকেল 182-এ চলে আসবে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন কন্টেন্স প্রভিশন রিগার্ডিং দ্য রিজার্ভেশন অফ সিটস, তাই তো, রিজার্ভেশন অফ সিটস। দেখো শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেটস, এতে দেওয়া রয়েছে আর্টিকেল 332, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 340, তাই তো, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 342 এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে আর্টিকেল 345। তাহলে কোন আর্টিকেল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেটসে সিট প্রিজার্ভেশনের কথা বলা রয়েছে? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে আর্টিকেল 332। ওকে, অপশন এ আর্টিকেল 332 ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে 332 এর পাশে আমরা একটু টিক মার্ক করে নেব। নেক্সট,
হু অ্যাডমিটস আ নিউ স্টেট টু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, তাই তো, হু অ্যাডমিটস আ নিউ স্টেট টু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, কে করতে পারে নিউ স্টেটের বিষয়বস্তুটা, তাই তো। অপশন এতে দেখো দেওয়া রয়েছে প্রেসিডেন্ট, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে সুপ্রিম কোর্ট, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে পার্লামেন্ট। তাহলে নিউ স্টেট অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া টু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া সেটা করতে পারে কিন্তু হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্টের হাতে সেই পাওয়ার রয়েছে। তাহলে অপশন ডি পার্লামেন্ট ইজ দ্য রাইট আনসার। আমরা পার্লামেন্টের পাশে একটু টিকমার্ক করে নেব। নেক্সট চলে আসবে দেখো 184, দ্য সেভেন্থ শিডিউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সেভেন্থ শিডিউল, আমাদের এখানে শিডিউলগুলো খুব ভালো করে পড়তে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, অপশন এতে দেখো দেওয়া রয়েছে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ দ্য স্টেটস, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে কাউন্সিল অফ দ্য স্টেটস, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে অপশন 7 শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন বিষয়টার সাথে ডিল করে, না অপশন সি হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। দেখো আগের ক্লাসে আমরা যখন আলোচনা করেছিলাম থার্ড ক্লাসে, সেখানে কিন্তু আমরা পলিটির যে এমসিকিউ ওরিয়েন্টেড যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু ইউনিয়ন লিস্ট কতগুলো রয়েছে, আগে কতগুলো ছিল, অরিজিনালি কতগুলো ছিল, এখন কতগুলো হয়েছে, স্টেট লিস্টের ক্ষেত্রেও তাই, এবং কনকারেন্ট লিস্ট বা যেটাকে যুগ্ম তালিকা বলা হয় সেটাও কিন্তু, সেগুলো সবটাই কিন্তু আমরা ওখানে মেনশন করে দিয়েছি। নেক্সট চলে আসবে দেখো 185, under which list of the 7th schedule of the Indian Constitution is the subject criminal law listed? তাহলে দেখো ক্রিমিনাল ল লিস্টেড করা হয়েছে কোন লিস্টের আন্ডারে, তাই তো। অপশন এতে দেখো দেওয়া রয়েছে ইউনিয়ন লিস্ট, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে কনকারেন্ট লিস্ট, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তাহলে ক্রিমিনাল ল লিস্টেড করা হয় কোন বিষয়ের মধ্যে, না এটা রয়েছে হচ্ছে যুগ্ম তালিকা বা অপশন সি কনকারেন্ট লিস্টের মধ্যে। তাহলে আমরা কনকারেন্ট লিস্টের পাশে একটু টিক মার্ক করে দেবো। তাহলে 185-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট চলে আসবে which schedule contains দেখো provision relating to the emoluments, allowances and to privileges as to the president, governor and states? অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে সেকেন্ড শিডিউল, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে থার্ড শিডিউল, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে থার্ড শিডিউল, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ফোর্থ শিডিউল, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ফার্স্ট শিডিউল। তাহলে কোন বিষয়টা, দেখো এমালমেন্টস, অ্যালাউন্সেস, তাদের প্রিভিলেজেস, প্রেসিডেন্ট এবং গভর্নরের সেই সমস্ত কিছুটার কথা বলা রয়েছে। অ্যালাউন্সেস, প্রিভিলেজেস, প্রেসিডেন্ট, গভর্নর, তাদের স্যালারি, তাদের বিভিন্ন অ্যালাউন্সেস, তাদের কী কী সুযোগ সুবিধা, সমস্ত কিছুটাই কিন্তু সেকেন্ড শিডিউলে বলা রয়েছে। এবং ফোর্থ শিডিউলে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে রাজ্যসভায় সিট অ্যালোকেশনের যে বিষয়বস্তুটা। ওকে, ফার্স্ট শিডিউলে বলা রয়েছে স্টেট এবং ইউনিয়ন টেরিটরির বিষয়বস্তুটা। ওকে, এবং থার্ড শিডিউল অপশন বিতে দেখো যেটা দেওয়া রয়েছে থার্ড শিডিউলে বলা রয়েছে ওথ এবং অ্যাফার্মেশন সমস্ত। ওকে, ওথ এবং অ্যাফার্মেশনের বিষয়টা রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে কিন্তু সেকেন্ড শিডিউল। ওকে, তাহলে সেকেন্ড শিডিউলের পাশে আমরা একটু টিক মার্ক করে নেব। নেক্সট চলে আসবে হাউ মেনি আইটেমস আর দেয়ার ইন দ্য 11th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। তাহলে 11th শিডিউলের আন্ডারে দেখো কতগুলো বিষয়বস্তু রয়েছে বা কতগুলো আইটেমস রয়েছে, তাই তো। দেখো এক্ষেত্রে অপশন এতে দেখো দেওয়া রয়েছে 22, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 24, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 29, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 32। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে কতগুলো আইটেম আছে, না 29 আইটেমস বা 29 সাবজেক্টস। নেক্সট চলে আসবো দেখো 188, দ্য 9th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডেড বাই। তাহলে 9th শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটা দেখো অ্যাডেড করা হয়েছিল অপশন এ থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন বিতে দেখো ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন এতে সিতে দেখো দেওয়া রয়েছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে সিক্সথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে 9th শিডিউল ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা অ্যাড করা হয়েছিল, তাই তো, 1951-এ বাই দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, এর পাশে আমরা টিক মার্ক করে নেব 1951 এবং টিক মার্ক হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। মার্কটা করে নেব, সেটা হচ্ছে 1951। নেক্সট চলে আসবে দেখো
188 আমাদের হয়ে গেল। নেক্সট চলে আসবে 189, which of the following language is not included in the 8th শিডিউল। তাহলে কোন ল্যাঙ্গুয়েজটা 8th শিডিউলের মধ্যে ইনক্লুড করা হয়নি? অপশান এতে দেখো দেওয়া রয়েছে নেপালি, অপশান বিতে দেখো দেওয়া রয়েছে বোড়ো, যেটা আসামিদের আসাম ওই অঞ্চলে দেখতে পাওয়া যায়, বোড়ো ভাষাভাষী মানুষজন, এবং অপশান সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে মৈথিলি, এবং অপশান ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ইংলিশ। তাহলে ইজ নট ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি ইংলিশ। আমরা ইংলিশের পাশে টিক মার্ক করে নেব, ঠিক আছে? এটা কিন্তু 8th শিডিউলের মধ্যে ইনক্লুড করা হয়নি। নেক্সট দেখো 190, which term in the preamble of the Indian Constitution signifies that India is free from external control? তাহলে কনস্টিটিউশনের কোন বিষয়বস্তুটা সিগনিফাই করে যে ইন্ডিয়া হচ্ছে ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, তাই তো? এক্ষেত্রে দেখো কোন টার্মগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। অপশান এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে সেকুলার, তাই তো? অপশান বিতে দেখো দেওয়া রয়েছে রিপাবলিক, অপশান সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে সভারিন বা যেটাকে বলা হয় সার্বভৌম, এবং অপশান ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে সোশ্যালিস্ট। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে সভারিন কান্ট্রি। আমাদের প্রিয়াম্বেলেই বলা রয়েছে ইন্ডিয়া ইজ আ সভারিন কান্ট্রি, সার্বভৌম দেশ। নেক্সট দেখো সভারিন, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক। নেক্সট দেখো 191, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বি অ্যাপয়েন্টেড দ্য চিফ মিনিস্টার অফ আ স্টেট? তাহলে মিনিমাম এজ টু বি দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, তাহলে একটা স্টেটের চিফ মিনিস্টার হতে গেলে মিনিমাম এজ কত দরকার হয়? অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 25 ইয়ার্স, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 30 ইয়ার্স, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 35 ইয়ার্স, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে 18 ইয়ার্স। এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ 25 ইয়ার্স। তাই 25 ইয়ার্সের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে দেবো। তাহলে মিনিমাম এজ রিকোয়ার্ড টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ আ স্টেট ইজ এ 25 ইয়ার্স। নেক্সট দেখো 192, who provides oath to other minister of the state other than the chief minister? তাহলে চিফ মিনিস্টারকে শপথ বাক্য, ঠিক আছে, মিনিস্টার অফ দ্য স্টেট দেন দ্য চিফ মিনিস্টার, তাদের শপথ বাক্য কে পাঠ করান, তাই তো? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন যেটাকে বলা হয়। অপশন এতে দেখো দেওয়া রয়েছে চিফ মিনিস্টার, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে স্পিকার অফ দ্য অ্যাসেম্বলি, তাই তো? নেক্সট দেখো দেওয়া রয়েছে হচ্ছে সি চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, এবং অপশন ডি হচ্ছে গভর্নর। তাহলে মিনিস্টার অফ স্টেটকে শপথ বাক্য এক্ষেত্রে কে পাঠ করান, তাই তো? তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি গভর্নর। ওকে, তাহলে গভর্নরই কিন্তু এক্ষেত্রে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। তাহলে অপশন ডি গভর্নরের পাশে আমরা টিক মার্কটা করে নেব। ওকে, নেক্সট 193, which of the following powers is not enjoyed by the chief minister? তাহলে এর মধ্যে কোন পাওয়ারটা চিফ মিনিস্টার এনজয় করেন না? The government appoint minister only to those people who are recommended by the chief minister. অপশন বিতে দেখো চিফ মিনিস্টার শিফট অল দ্য মিনিস্টার্স ডিপার্টমেন্ট, অপশন সিতে দেখো চিফ মিনিস্টার ক্যান আস্ক গভর্নর টু ডিসঅ্যাসোসিয়েটেড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, চিফ মিনিস্টার অ্যাপয়েন্টস দ্য জাজেস অফ দ্য স্টেটস হাইকোর্ট, তাই তো? তাহলে কোন বিষয়বস্তুটা চিফ মিনিস্টারের হাতে, কোন পাওয়ারটা নেই? এক্ষেত্রে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট করতে পারেন না জাজেস অফ দ্য স্টেটস হাইকোর্টকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নেব। ওকে, সেটার কিন্তু রাইট একমাত্র আছে হচ্ছে প্রেসিডেন্টের হাতে। নেক্সট, দ্য স্টেট কাউন্সিল ইজ রেসপন্সিবল টু হুম, তাই তো? তাহলে স্টেট কাউন্সিল কার কাছে রেসপন্সিবল থাকে? ঠিক আছে, স্টেট কাউন্সিল রেসপন্সিবল টু হুম? এক্ষেত্রে দেখো অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে গভর্নর, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে স্টেট লেজিসলেচার। তাহলে স্টেট কাউন্সিল রেসপন্সিবল থাকে কার কাছে? ওকে, কার কাছে রেসপন্সিবল থাকে না লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেটস। ওকে, আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেটের পাশে হচ্ছে টিকমার্ক করে নেব। নেক্সট দেখো
195. The scheme of the parliamentary system of government, তাই তো, is provided by the, অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে প্রাইম মিনিস্টার, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে চিফ মিনিস্টার, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ফিনান্স মিনিস্টার, অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে হোম মিনিস্টার। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ প্রাইম মিনিস্টার। ওকে, প্রাইম মিনিস্টারের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নেব। নেক্সট দেখো হু ইজ দ্য নমিনাল এক্সিকিউটিভ অথরিটি, তাই তো। অপশন এতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে ফিনান্স মিনিস্টার, অপশন বিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে প্রেসিডেন্ট, তাই তো। অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে পার্লামেন্ট, ওকে। অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে গভর্নর। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, সেই জন্যই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো রাখা রয়েছে। দেখো নমিনাল এক্সিকিউটিভ অথরিটি বা নমিনাল হেড অফ দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, সেটা কিন্তু হয়ে থাকেন হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে নমিনাল এক্সিকিউটিভ হেড হচ্ছেন কিন্তু আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাই প্রেসিডেন্টের পাশে আমরা কিন্তু টিক মার্কটা করে নেব। ওকে, the governor is the head of the, option A country, option B parliament, option C state, option D government। তাহলে গভর্নর কিন্তু হয়ে থাকেন হচ্ছে হেড অফ দ্য স্টেট। যে কোনো স্টেটের হেড হয়ে থাকেন কিন্তু গভর্নর। ওকে, 198-এ চলে আসবে, লিখবে চিফ মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য সেন্টার, অপশন বি হচ্ছে প্রেসিডেন্ট, এখানে হবে সেন্ট্রাল, অপশন বি হচ্ছে প্রেসিডেন্ট, অপশন সি হচ্ছে পার্লামেন্ট এবং অপশন ডি হচ্ছে স্টেট গভর্নমেন্ট। চিফ মিনিস্টার যে কোনো স্টেটেরই হেড হয়ে থাকেন, স্টেট গভর্নমেন্টের হেড হয়ে থাকেন। রাজ্য ক্যাবিনেটের বা রাজ্যে যে সরকার তার কিন্তু হেড হয়ে থাকেন হচ্ছে, রাজ্য সরকারের হেড হন কিন্তু চিফ মিনিস্টার। নেক্সট দেখো 199, আ পার্সন হু ইজ নট মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ মিনিস্টার ফর হাউ মেনি মান্থস। তাহলে কত মাসের মধ্যে একজন মেম্বার যিনি স্টেট লেজিসলেচারের মেম্বার নন অথচ তিনি চিফ মিনিস্টার পদপ্রার্থী হয়েছেন বা চিফ মিনিস্টারের আসনে বসেছেন, তাকে কত মাসের মধ্যে স্টেট লেজিসলেচারের মেম্বার হতে হবে, সেটা কিন্তু হচ্ছে উইদিন 6 মান্থস। ওকে, তাহলে 6 মান্থসের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে দিলাম। তাহলে 199-এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। 200-এর কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট উইমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তাই তো। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম চিফ মিনিস্টার কে ছিলেন? এক্ষেত্রে কিন্তু অপশন এতে দেখো জয়ললিতা, অপশন বিতে রয়েছে হচ্ছে পদ্মজা নাইডু, অপশন সিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে সুচেতা কৃপালিনী এবং অপশন ডিতে দেখো দেওয়া রয়েছে হচ্ছে বিজয়লক্ষ্মী, তাই তো। প্রথম স্বাধীন ভারতবর্ষের প্রথম চিফ মিনিস্টার কে ছিলেন, তাই তো। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে সুচেতা কৃপালিনী। ওকে, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া সুচেতা কৃপালিনী, অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে দেব। এবং তিনি ছিলেন হচ্ছে সার্ভিং অ্যাজ দ্য হেড, তিনি কোথাকার চিফ মিনিস্টার ছিলেন না, তিনি দীর্ঘদিন চিফ মিনিস্টার ছিলেন হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশে। সো আমরা লিখে নেব হচ্ছে পাশে ইউপি। ওকে, বেশ, আজকে আমরা আমাদের সেটে প্রায় 200টা কোশ্চেন আমাদের এখানে আজকে আলোচনা করলাম। ওকে, সো নেক্সট দিন 200 অবধি আমাদের করা থাকলো। এর পরের ক্লাসে আমরা পলিটি, সেখানে আরও আমরা 50টা কোশ্চেন 50টা সেট নিয়ে আমরা আলোচনা করব, ডিটেল ডিসকাশন করব। আশা করি যে ডিসকাশন করা হলো সেটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, প্রায় আমরা 200টা কোশ্চেন করলাম, আরও পলিটির আমরা ক্লাস করব যেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা রাখবো, সেখানে আরও 50টা কোশ্চেন থাকবে এবং এইভাবে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বিভিন্ন সেটে নিয়ে আসবো। ওকে, আজকে এই অবধি, থ্যাংক ইউ সকলকে।